jungle. Audio jungle. হাদি হত্যাকাণ্ডে ভারতকে জুড়ে দেওয়ার চেষ্টা উদ্দেশ্যপ্রণোদিত, নিজেদের ব্যর্থতা ঢাকতে চাইছেন ইউনুসেরা, দাবি হাসিনার। কার হাতে যাবে দেশ, শিক্ষাগত যোগ্যতায় টিকবে কে? সমঝোতা নিয়ে দুই ভাগে গণ অধিকার পরিষদ, সিদ্ধান্ত ঘিরে দলটির ভেতরে দেখা দিয়েছে তীব্র মতবিরোধ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানাব বিস্তারিত। শহীদ শারিফ ওসমান হাদির হত্যাকাণ্ড বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসে এক গভীর ক্ষত ও অস্বস্তিকর অধ্যায়। এই হত্যাকাণ্ড কেবল একটি ব্যক্তিকে হত্যা নয়, বরং এটি রাজনীতি, রাষ্ট্রযন্ত্র, প্রশাসন এবং ক্ষমতার অলিগলিতে লুকিয়ে থাকা নানা দ্বন্দ্ব ও স্বার্থ সংঘাতকে প্রকাশ্যে এনে দিয়েছে। ঘটনার পর থেকে তদন্তের ধীরগতি, অস্পষ্টতা এবং বারবার দিক পরিবর্তনের কারণে জনমনে প্রশ্নের পাহাড় জমেছে। এরই মধ্যে সবচেয়ে বিতর্কিত যে বিষয়টি সামনে এসেছে তা হল এই হত্যাকাণ্ডের সঙ্গে ভারতকে জড়ানোর চেষ্টা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ঘনিষ্ঠ রাজনৈতিক মহলের দাবি, ভারত যোগসূত্রের এই বয়ান উদ্দেশ্যপ্রণোদিত এবং এর মূল লক্ষ্য নিজেদের ব্যর্থতা ঢেকে রাখা। তার মতে, যারা হাদি হত্যাকাণ্ডের প্রকৃত সত্য উদ্ঘাটনে ব্যর্থ হয়েছে তারাই জনগণের দৃষ্টি ভিন্ন খাতে প্রবাহিত করতে বাইরের শক্তির নাম সামনে আনছে। এই বক্তব্যের কেন্দ্রে রয়েছে ইউনুসপন্থী রাজনৈতিক বলয় ও বর্তমান প্রশাসনের ভূমিকা। হাদি হত্যাকাণ্ডের পর জনসাধারণের প্রত্যাশা ছিল দ্রুত একটি নিরপেক্ষ তদন্ত, সন্দেহভাজনদের গ্রেপ্তার, অর্থের উৎস অনুসন্ধান এবং নির্দেশদাতাদের শনাক্তকরণ। কিন্তু বাস্তবে দেখা গেছে ভিন্ন চিত্র। অভিযোগ রয়েছে, ঘটনার পরপরই তদন্তে এক ধরনের অস্পষ্টতা ও দ্বিধা লক্ষ্য করা গেছে। কখনো বলা হয়েছে তদন্ত চলছে, আবার কখনো বলা হয়েছে তথ্য পাওয়া যাচ্ছে না। এই অনিশ্চয়তার মধ্যেই বিভিন্ন গুজব ও রাজনৈতিক ব্যাখ্যা ছড়িয়ে পড়ে। শেখ হাসিনার দাবি, যদি প্রশাসন শুরু থেকেই স্বচ্ছভাবে তদন্ত এগিয়ে নিত তবে ভারতকে জড়ানোর মতো সংবেদনশীল ও কূটনৈতিকভাবে ঝুঁকিপূর্ণ বয়ান তৈরির সুযোগই তৈরি হতো না। ভারত বাংলাদেশের নিকটতম প্রতিবেশী এবং আঞ্চলিক রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ শক্তি। যে কোনো অভ্যন্তরীণ হত্যাকাণ্ডে ভারতকে জড়ানোর দাবি স্বাভাবিকভাবেই ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। শেখ হাসিনার ভাষ্য অনুযায়ী এই আলোড়নই আসলে একটি রাজনৈতিক ঢাল হিসেবে ব্যবহৃত হচ্ছে। তার যুক্তি হল, তদন্তে অগ্রগতি না দেখাতে পারলে বাইরের শক্তিকে দায়ী করা সহজ। এতে অভ্যন্তরীণ প্রশাসনিক দুর্বলতা ও ব্যর্থতা আড়াল থাকে। জন আলোচনা সত্যিকারের অপরাধী ও অর্থের উৎস থেকে সরে গিয়ে কূটনৈতিক বিতর্কে আটকে যায়। এই দৃষ্টিকোণ থেকে ভারত প্রসঙ্গকে তিনি একটি বিভ্রান্তিমূলক বয়ান হিসেবে দেখছেন, যার সঙ্গে বাস্তব প্রমাণের চেয়ে রাজনৈতিক উদ্দেশ্য বেশি জড়িত। শেখ হাসিনার সমালোচনায় সবচেয়ে বেশি উঠে এসেছে ইউনুসপন্থী রাজনৈতিক শক্তির নাম। তার দাবি, এই মহলটি নৈতিকতার কথা বললেও বাস্তবে রাষ্ট্র পরিচালনা ও সংকট মোকাবিলায় ব্যর্থ হয়েছে। হাদি হত্যাকাণ্ড সেই ব্যর্থতার নগ্ন উদাহরণ। অভিযোগ অনুযায়ী তারা তদন্তকে সঠিক পথে না নিয়ে রাজনৈতিক সুবিধামতো বয়ান তৈরি করছে। প্রশাসনের উপর প্রয়োজনীয় চাপ সৃষ্টি করতে ব্যর্থ হয়েছে, বরং প্রশাসনিক নীরবতাকে প্রশ্রয় দিয়ে সময় ক্ষেপণ করছে। এই অবস্থায় ভারতকে দায়ী করার প্রচেষ্টা তাদের জন্য একটি রাজনৈতিক পালানোর পথ হয়ে উঠেছে, এমনটাই দাবি হাসিনার। হাদি হত্যাকাণ্ডে প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্নের শেষ নেই। একদিকে বলা হচ্ছে তদন্ত চলছে, অন্যদিকে দৃশ্যমান অগ্রগতি নেই। প্রধান অভিযোগগুলো হল, সন্দেহভাজনদের বিষয়ে স্পষ্ট তথ্য প্রকাশ না করা, অর্থের লেনদেন ও পরিকল্পনার সূত্র অনুসন্ধানের ধীরগতি, নিয়মিত ব্রিফিং বা জনসম্মুখে তথ্য উপস্থাপনের অভাব। এই নীরবতা স্বাভাবিকভাবেই গুজব, সন্দেহ ও রাজনৈতিক ব্যাখ্যাকে উস্কে দিচ্ছে। শেখ হাসিনার মতে, প্রশাসন যদি সত্যিই নিরপেক্ষ ও দক্ষ হতো তবে তাদের কাজ দিয়েই সব অভিযোগের জবাব দেওয়া সম্ভব ছিল। হাদি হত্যাকাণ্ডের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলির একটি হল, অর্থ এলো কোথা থেকে? রাজনৈতিক হত্যাকাণ্ডে পরিকল্পনা, লোকবল ও লজিস্টিক সহায়তার জন্য অর্থ অনিবার্য। এই জায়গাতেই বিতর্কের কেন্দ্রে এসেছে বিএনপি নেতা মির্জা আব্বাসের নাম। কিছু রাজনৈতিক মহল ও সামাজিক মাধ্যমে দাবি করা হচ্ছে তিনি নাকি এই হত্যাকাণ্ডে অর্থ যোগানদাতা হিসেবে ভূমিকা রেখেছেন। তবে এটিও স্পষ্টভাবে বলা প্রয়োজন, এই অভিযোগ এখনও আইনগতভাবে প্রমাণিত নয় এবং সংশ্লিষ্ট পক্ষ থেকে তা অস্বীকার করা হয়েছে। শেখ হাসিনার বক্তব্যের মূল সুর হল, যদি এমন গুরুতর অভিযোগ থাকে তবে প্রশাসনের দায়িত্ব ছিল দ্রুত তদন্ত করে সত্য উদ্ঘাটন করা, কিন্তু সেটি না করে ভারতকে সামনে এনে আলোচনা ঘুরিয়ে দেওয়া হচ্ছে। গণতান্ত্রিক রাষ্ট্রে অভিযোগ যতই বড় হোক, প্রমাণ ছাড়া তা গ্রহণযোগ্য নয়। হাদি হত্যাকাণ্ডে মির্জা আব্বাস বা অন্য কোনো রাজনৈতিক নেতা সম্পৃক্ততার প্রশ্নে একই নীতি প্রযোজ্য। সমস্যা হল, প্রমাণ সংগ্রহ ও উপস্থাপনের দায়িত্ব যাদের, তাদের কার্যক্রমেই দৃশ্যমান দুর্বলতা রয়েছে।
এই দুর্বলতার ফলে ১ প্রকৃত অপরাধীরা আড়ালে থেকে যেতে পারে, ২ নির্দোষ কেউ রাজনৈতিকভাবে হেয় হতে পারে, ৩ জনগণের বিচার ব্যবস্থার উপর আস্থা কমে যেতে পারে। শেখ হাসিনার মতে হাদি হত্যাকাণ্ডের সত্য লুকিয়ে আছে দেশের ভেতরেই, ক্ষমতা, অর্থ ও রাজনৈতিক হিসেবের জটিল জালে। ভারত প্রসঙ্গ সামনে এনে সেই আভ্যন্তরীণ সত্যকে আড়াল করা হচ্ছে। এতে কেবল তদন্তই ক্ষতিগ্রস্ত হচ্ছে না, বরং আন্তর্জাতিক কূটনীতিতেও অপ্রয়োজনীয় চাপ তৈরি হচ্ছে। হাদি হত্যাকাণ্ড নিয়ে সবচেয়ে বড় শিক্ষা হল দায় চাপানোর রাজনীতি শেষ পর্যন্ত কাউকে রক্ষা করে না। ভারত, ইউনুসপন্থী রাজনীতি, প্রশাসন কিংবা বিরোধী দল সবাই যদি নিজেদের অবস্থান প্রমাণ করতে চায়, তবে একমাত্র পথ হল স্বচ্ছ, নিরপেক্ষ ও তথ্যভিত্তিক তদন্ত। শেখ হাসিনার দাবি অনুযায়ী ভারতকে জড়ানোর চেষ্টা আসলে একটি ব্যর্থতা ঢাকার কৌশল। কিন্তু এই কৌশল সফল হলে ক্ষতি হবে রাষ্ট্রের, ন্যায় বিচারের এবং জনগণের আস্থার। সত্য যেখানেই থাকুক, সেটি প্রকাশ হওয়াই শেষ পর্যন্ত সবচেয়ে বড় রাজনৈতিক ও নৈতিক দায়। বাংলাদেশ আজ এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে। প্রশ্ন একটাই, কার হাতে যাবে দেশ? এই প্রশ্নের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে নেতৃত্বের যোগ্যতা, শিক্ষাগত মান, রাজনৈতিক দূরদর্শিতা এবং রাষ্ট্র পরিচালনার সক্ষমতা। অথচ বাস্তবতা হল, এই মৌলিক প্রশ্নের উত্তর খোঁজার বদলে রাজনীতি ক্রমেই ঘুরপাক খাচ্ছে ৩টি দলের কৌশলগত ব্যবহারের মধ্যে: জামায়াত, বিএনপি ও এনসিপি। প্রথমেই আসে শিক্ষাগত যোগ্যতার প্রশ্ন। আধুনিক রাষ্ট্র পরিচালনায় কেবল আবেগ, স্লোগান বা ধর্মীয় কিংবা আদর্শিক পরিচয় যথেষ্ট নয়। প্রয়োজন নীতি বোঝার ক্ষমতা, অর্থনীতি ও প্রশাসন সম্পর্কে জ্ঞান, আন্তর্জাতিক বাস্তবতা অনুধাবনের দক্ষতা। কিন্তু দুঃখজনকভাবে রাজনীতিতে শিক্ষাগত যোগ্যতা অনেক সময়ই মুখ্য মানদণ্ড নয়, বরং দলীয় আনুগত্যই হয়ে উঠেছে প্রধান পরিচয়। ফলে রাষ্ট্র পরিচালনার মতো জটিল দায়িত্ব এমন হাতে যাওয়ার আশঙ্কা তৈরি হয় যারা সংকট ব্যবস্থাপনায় দক্ষ নয়। এই প্রেক্ষাপটে বিএনপি নিজেকে একটি বড় গণতান্ত্রিক শক্তি হিসেবে উপস্থাপন করলেও নেতৃত্ব সংকট ও নীতিগত অস্পষ্টতা থেকে বেরোতে পারেনি। একদিকে তারা পরিবর্তনের কথা বলে, অন্যদিকে পুরনো রাজনৈতিক হিসেব ও সমঝোতার মধ্যেই আটকে থাকে। অভিযোগ আছে, ক্ষমতায় যাওয়ার কৌশলে তারা বারবার অন্য শক্তিকে ব্যবহার করতে চায়, কিন্তু স্পষ্ট রাষ্ট্রদর্শন তুলে ধরতে ব্যর্থ হয়। জামায়াত বরাবরই একটি আদর্শভিত্তিক দল হিসেবে নিজেদের তুলে ধরে, তবে তাদের রাজনীতি নিয়ে প্রশ্ন থাকে রাষ্ট্র পরিচালনায় আধুনিকতা, বিজ্ঞানমনস্কতা ও বহুমাত্রিক সমাজ ব্যবস্থার সঙ্গে তারা কতটা সামঞ্জস্যপূর্ণ। শিক্ষাগত যোগ্যতা থাকলেও যদি সেই শিক্ষা বহুত্ববাদ ও গণতান্ত্রিক চর্চার সঙ্গে না মেলে, তবে রাষ্ট্রের ভবিষ্যৎ ঝুঁকির মুখে পড়ে। অন্যদিকে এনসিপি তুলনামূলক নতুন ও বিকল্প শক্তি হিসেবে আলোচনায় এলেও তাদের রাজনৈতিক পরিপক্কতা ও সাংগঠনিক সক্ষমতা এখনও পরীক্ষিত নয়। অনেকের মতে বড় দলগুলো তাদের একটি চাপ সৃষ্টির হাতিয়ার হিসেবে ব্যবহার করতে আগ্রহী, নিজেরা সামনে না এসে পরোক্ষ প্রভাব বিস্তারের কৌশল হিসেবে। সব মিলিয়ে প্রশ্নটা আরও গভীর হয়, এই ৩ দল কি সত্যিই দেশ পরিচালনার জন্য প্রস্তুত, নাকি একে অপরকে ব্যবহার করে ক্ষমতার ভারসাম্য বদলানোর খেলায় ব্যস্ত? যদি রাজনীতির কেন্দ্রবিন্দুতে শিক্ষাগত যোগ্যতা, দক্ষতা ও নৈতিকতা না আসে, তবে দেশের ভবিষ্যৎ অনিশ্চিতই থেকে যাবে। শেষ পর্যন্ত দেশের মানুষ চায় এমন নেতৃত্ব যারা কেবল ক্ষমতা দখলের রাজনীতি নয়, বরং জ্ঞানভিত্তিক, দায়িত্বশীল ও আধুনিক রাষ্ট্র পরিচালনার সক্ষমতা প্রমাণ করতে পারবে। প্রশ্ন রয়ে যায়, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় সেই নেতৃত্ব কি আদৌ উঠে আসছে?